নমস্কার। জীববিজ্ঞানের জগৎটা তো বিশাল, আর সেখানে সবকিছুকে সাজানোর একটা দারুণ উপায় হল শ্রেণীবিন্যাস। একদম। আজকে আমরা এই শ্রেণীবিন্যাসেরই একটা উঁচু ধাপ নিয়ে কথা বলবো, পর্ব বা ফাইলাম। হ্যাঁ, আর বিশেষ করে কর্ডাটা পর্বটা দেখব আমরা। ঠিক। আর সঙ্গে উদ্ভিদের ক্ষেত্রে এর যে সমতুল্য ধাপ, মানে বিভাগ বা ডিভিশন, সেটা নিয়েও একটু কথা হবে। হুম। আর আমাদের আলোচনার ভিত্তি হল এনসিইআরটির একাদশ শ্রেণীর জীববিদ্যা বইটা, মানে প্রথম ইউনিটের প্রথম অধ্যায়। ঠিক বলেছেন। এই কর্ডাটা পর্বের ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো। তাই না? হ্যাঁ, একদিকে ধরুন মাছ, আবার অন্যদিকে পাখি বা আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী। বাইরে থেকে দেখতে কত আলাদা। হ্যাঁ, অনেক অমিল। কিন্তু জীববিজ্ঞানের গভীরে গেলে দেখা যায় আমরা সবাই আসলে একই বড় দলের মধ্যে পড়ি। এটাই তো শ্রেণীবিন্যাসের মজা। ঠিক। এই জায়গাটাতেই আমার প্রশ্নটা। এত রকমের প্রাণী, কেউ জলে, কেউ ডাঙায়, কেউ আকাশে উঠছে, হুম। এদের সবাইকে কি করে এক সুতোয়, মানে এই কর্ডাটা পর্বের মধ্যে রাখা হলো? নিশ্চয়ই এর পেছনে খুব মৌলিক কোনো কারণ আছে। অবশ্যই আছে। এনসিইআরটি বইটাতেও সেটার কথাই বলা হয়েছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছি, এই পর্বভক্তির ভিত্তিটা আসলে কি? দেখুন, জীবজগৎকে তো ধাপে ধাপে সাজানো হয়, প্রজাতি থেকে শুরু করে গণ, গোত্র, বর্গ, শ্রেণী হুম। এই রকম। হ্যাঁ, জানি। যখন বেশ কয়েকটা শ্রেণী, ধরুন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের মধ্যে খুব গভীর কিছু মৌলিক মিল খুঁজে পাওয়া যায়। মানে বাহ্যিক পার্থক্য থাকলেও। হ্যাঁ, বাহ্যিক পার্থক্য যতই থাক, এই ভেতরের মৌলিক মিলগুলোর ভিত্তিতেই তাদের একসঙ্গে করে একটা আরও বড় ধাপ তৈরি করা হয়। প্রাণীদের ক্ষেত্রে এটাই হলো পর্ব বা ফাইলম। আচ্ছা, তাহলে করডাটা পর্বের ক্ষেত্রে সেই আসল মিলগুলো কি? কোন বৈশিষ্ট্যগুলো এই এত ভিন্ন প্রাণীদের এক জায়গায় আনলো? বইটাতে কি বলা আছে? হ্যাঁ, বইটাতে খুব পরিষ্কার করে দুটো প্রধান বৈশিষ্ট্যের কথা বলা আছে। এগুলো এতটাই মৌলিক যে এগুলোই ভিত্তি। কি সেগুলো? নিশ্চয়ই এমন কিছু যা বাইরে থেকে চট করে বোঝা যায় না? ঠিক তাই। প্রথমটা হলো, এদের সবার জীবনচক্রের কোনো না কোনো সময় একটা দণ্ডাকার গঠন থাকে, নোটোকর্ড। নোটোকর্ড। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো, এদের সবার পিঠের দিকে পৃষ্ঠদেশে একটা ফাঁপা নলের মতো স্নায়ুতন্ত্র থাকে, ডর্সাল হলো নার্ভ কর্ড। ও আচ্ছা, এই দুটো বৈশিষ্ট্য। হ্যাঁ, এই দুটো অভ্যন্তরীণ গঠন, এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এর ভিত্তিতেই মাছ, ব্যাঙ, সাপ, পাখি, আমরা মানুষ সবাই কর্ডাটা। এটা তাদের একটা ভেতরের নকশার মিল দেখায়। তার মানে বাইরের রূপ বা কে কোথায় থাকে তার চেয়েও এই ভেতরের গঠনটাই শ্রেণীবিন্যাসের জন্য বেশি জরুরি ধরা হয়েছে। বেশ পরিষ্কার হলো। হ্যাঁ। আচ্ছা, প্রাণীদের যেমন পর্ব, উদ্ভিদের ক্ষেত্রেও তো একটা এরকম ধাপের কথা বললেন, বিভাগ বা ডিভিশন। হ্যাঁ, বইটাতে সেটার উল্লেখ আছে। সেটা একটু বলবেন? মানে পর্বের ধারণার সাথে এর মিল বা পার্থক্য কোথায়? ধারণাটা আসলে একই রকম, খুব বেশি পার্থক্য নেই। প্রাণীদের ক্ষেত্রে যেমন কতগুলো শ্রেণী মিলে পর্ব হয়, হ্যাঁ। উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক তেমনি কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এমন শ্রেণীগুলোকে একসঙ্গে করে যে উঁচু ধাপটা তৈরি হয় তাকে বিভাগ বা ডিভিশন বলে। ও, মানে পদ্ধতিটা একই। হ্যাঁ, পদ্ধতিটা একই। ভিত্তিটা হলো কিছু মৌলিক শেয়ার্ড বৈশিষ্ট্য খুঁজে বের করা। এর মাধ্যমে ওই বিশাল জীবজগতের বৈচিত্র্যকে বোঝা সহজ হয়। দারুণ। তাহলে আজকের আলোচনা থেকে একটা স্পষ্ট ছবি পেলাম হুম। যে বিভিন্ন শ্রেণীর প্রাণী, যাদের বাইরে থেকে দেখতে বা চালচলন হয়তো একদম আলাদা, যেমন মাছ আর পাখি। হ্যাঁ, তাদেরও কিছু খুব মৌলিক ভেতরের বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন কর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড আর ওই পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুতন্ত্র, ঠিক। তাদের একটা বড় ক্যাটেগরি মানে পর্বে রাখা হয়। আর উদ্ভিদের ক্ষেত্রেও একই রকম ভাবে এই ধাপটা হলো বিভাগ। একদম। এই শ্রেণীবিন্যাস কিন্তু শুধু একটা লিস্ট বানানো নয়। না না, তা তো নয়। এটা আসলে জীবদের মধ্যেকার গভীর সম্পর্ক, তাদের বিবর্তনের ইতিহাস, সেদিকেও ইঙ্গিত দেয়। এই ধাপগুলো বুঝতে সাহায্য করে যে জীবন এত বৈচিত্র্যময় হয়েও কিছু মূল নকশা মেনে চলে। আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস মাথায় আসছে। বলুন। আমরা তো কর্ডাটার জন্য নোটোকর্ড বা ওই ফাঁপা স্নায়ুতন্ত্রের মতো বৈশিষ্ট্যের কথা জানলাম, যা তাদের এক করেছে। হ্যাঁ। কিন্তু অন্য পর্বগুলোর ভিত্তি কি, মানে অমেরুদণ্ডী প্রাণী বা উদ্ভিদের বিভিন্ন বিভাগের ক্ষেত্রে? ঠিক এখানেই একটা জরুরি প্রশ্ন। হ্যাঁ। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো নোটোকর্ড বা
ওই নার্ভ কর্ড, এগুলো তো পর্দাটার ভিত্তি হলো। কিন্তু অন্য পর্ব বা বিভাগের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যগুলোকে এরকম মৌলিক ধরা হয়? ঠিক। আর কেন সেগুলোকেই মৌলিক ধরা হয়? এক্স্যাক্টলি। এই নির্বাচনটা কিভাবে করা হয়? জীবজগতের এই যে শ্রেণীবিন্যাসের কাঠামো, এটা আসলে কতটা প্রাকৃতিক আর কতটা আমাদের বোঝার সুবিধার জন্য তৈরি করা? হুম, এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে জীববৈচিত্র্য নিয়ে পড়াটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে।